আচ্ছা, আজকে আমরা এমন একটা স্মার্টফোনকে নিয়ে কথা বলবো যে স্মার্টফোনটাকে নিয়ে সারা বছর চর্চা হবে, সমালোচনা হবে, তারপরে দিন শেষে গিয়ে দেখা যাবে এই স্মার্টফোনটাই বছরে সব থেকে বেশি বিক্রি হচ্ছে। ঠিক ধরেছেন, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A56। দিন 15 হয়ে গেল আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ফোনটা ব্যবহার করছি। যাই হোক, এই ফোনটা ব্যবহার করার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু প্রথমেই বলে রাখি এই ফোনটার দাম কিন্তু নিছকই কম নয়। এটা এ সিরিজের সব থেকে দামি স্মার্টফোন, 42,000 রুপি। যদিও অফারে 40,000 রুপিতে পাওয়া যায়, তাহলেও বলবো এই স্মার্টফোনটার দাম কিন্তু একটু বেশির দিকে। আর কম্পিটিশনও তো কম নয়, ভিভো V50 রয়েছে, OnePlus 13R এর মতো পাওয়ারফুল ডিভাইস রয়েছে। কিন্তু তাহলে স্যামসাং এর A56 কোথায় স্ট্যান্ড করছে সেটাই আমরা দেখবো। আর আমরাও যাতে একটু স্ট্যান্ড আউট হতে পারি তার জন্য একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর A56 বা স্যামসাং লাভার যারা রয়েছেন না, তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিন, তাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে গেলে তারাও ফোনটার আসল সত্যিটা কিন্তু জানতে পারবে। প্রথমেই যেটা নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে ডিজাইন। যথেষ্ট শক্ত পোক্ত, এবং এখানে ব্যাক প্যানেলে তো গ্লাস বডি ডিজাইন রয়েছে, এই কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে, সেটা ফ্রন্টেও রয়েছে। সুতরাং কনস্ট্রাকশন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ নেই। কিন্তু যে জায়গাটায় কম্প্রোমাইজ রয়েছে, মেটাল ফ্রেম মানছি, কিন্তু মেটালটা যথেষ্ট শার্প দেওয়া হয়েছে। আর যেহেতু স্কোয়ার মডিউলে ফোনটা রয়েছে, সুতরাং ব্যাক কভার ছাড়া যদি আপনি স্মার্টফোনটা হাতে ধরে থাকেন অনেকক্ষণ, তাহলে কিন্তু একটু আনইজি ফিল হচ্ছে। আর আগেই বলে দিই যে স্যামসাং বক্সটা একেবারে হালকা পাতলা করেছে, সুতরাং বক্সে কভার নেই, কভার কিনে নিতে হবে। আর এখানে প্রি অ্যাপ্লাইড কোনো রকম স্ক্রিন প্রোটেক্টারও নেই, সেটাও আপনাকে কিনে নিতে হবে। চার্জার কিনতে হবে, মানে এক্সট্রা আরও 2,500 থেকে 3,000 টাকা ধাক্কা রয়েছে। আর এরপরে যেটা পড়ে থাকে, এটা এ সিরিজের এখনো পর্যন্ত সব থেকে হালকা পাতলা ডিভাইস, 195 গ্রামের আশেপাশে ওজন। আর এটায় IP67 রেটিং রয়েছে। আপনি যদি আজকের হালফিলে দেখেন না, IP68, 69 রেটিংও অনেকে দিয়ে দিচ্ছে, তো সেক্ষেত্রে IP68 দিলে হয়তো একটু বেটার হতো। তবে হ্যাঁ, ওভারঅল বিল্ড কোয়ালিটি আর ডিজাইন নিয়ে খুব একটা কমপ্লেন করার জায়গা নেই। আর এখানে যে ক্যামেরা হাউসিংটা, সেটাও স্যামসাং এর Fold 6, Flip 6 এই ধরনের করা হয়েছে, দেখতে ভালো লাগছে। আর কালার ভ্যারিয়েন্টগুলো যথেষ্ট আকর্ষণীয়। কিন্তু এবারে যদি আমরা ফোনটার ডিসপ্লেকে নিয়ে কথা বলি, এখানে 6.67 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, পাশাপাশি 1200 নিটসের পিক ব্রাইটনেস। মোটামুটি এ তো গেল স্পেসিফিকেশনের কথা। আমরা যখন ডাইরেক্ট সানলাইটে ইউজ করলাম, প্রথমেই বলি ঝাঁ চকচকে ডিসপ্লে, কোনো রকম ভিজিবিলিটির ইস্যু নেই। আর ডিসপ্লের যে টাচ স্মুথনেস, সেটাও যথেষ্ট ভালো ছিল। কিন্তু ডিসপ্লের বেজেল আর চিন আর একটু কম হলেও পারতো, কারণ এই প্রাইস রেঞ্জে আরও কম বেজেল লেস ডিসপ্লে আমরা দেখেছি। আর এখানে এটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে, কোনো রকম কোয়াড কার্ভ এসব কিছু নেই। কিন্তু হ্যাঁ, ডিসপ্লের যে কালার অ্যালগোরিদম যথেষ্ট ভালো ছিল। ইউটিউবে আমরা যখন ভিডিও দেখছিলাম, যথেষ্ট শার্প কোয়ালিটি ভিডিও দেখা যাচ্ছিল। 4K HDR 10 বিটের সাপোর্ট রয়েছে, সুতরাং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো দিচ্ছে। আর ডুয়েল স্টিরিও স্পিকার, বেস, ভোকাল এবং লাউডনেস যথেষ্ট ভালো ছিল। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সে কোনো রকম নাম্বার কাটার জায়গা নেই। মোটামুটি ডিসপ্লেতে 10-এ 10 দিয়ে দেওয়াই যেত, শুধুমাত্র বেজেলের জন্য। যাই হোক, এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে, যেটা অ্যাকুরেট এবং ফাস্ট কাজ করছে। আর অলওয়েজ অন ডিসপ্লেরও প্রপার সাপোর্ট রয়েছে। কিন্তু এত সব কিছুর পর এই ফোনটার সব থেকে সমালোচনার বিষয় হচ্ছে এই ফোনটার Exynos প্রসেসর। এখনো পর্যন্ত Exynosকে নিয়ে আমাদের যে ভয় ভীতিটা ছিল না, সেটা কাটেনি। এখানে Exynosের 1580 চিপসেট রয়েছে, UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR5X র্যাম রয়েছে। থ্যাংক গড এখানে UFS 2.1 দিয়ে দেওয়া হয়নি। কিন্তু এবারে মোদ্দা কথা হচ্ছে এই ফোনটা পারফরমেন্স কেমন। ধরুন আপনি একটা নর্মাল ইউজার, অফিস কাচারি করেন, বা এখানে কোনো রকম আপনি এডুকেশনাল কোনো সেক্টরে রয়েছেন, তো সেক্ষেত্রে এটার পারফরমেন্স আপনাকে কোনো রকম প্যারা দেবে না। আপনি যে কোনো নেট ব্যাঙ্কিং ইউজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন একদম ফ্লুয়েন্টলি ইউজ করতে পারবেন। এটা সফটওয়্যার অপটিমাইজেশনে যথেষ্ট ভালো। অ্যান্টুডু চেক করে দেখলাম, প্রায় 8,88,000-এর আশেপাশে স্কোর এসেছে। কিন্তু এই ফোনটাই যখন হেভি পারফরমেন্সের জন্য নেওয়া হবে, তখন কিন্তু আপনাদের জন্য সুইটেবল নাও হতে পারে। তো সেক্ষেত্রে অনেক অপশান অ্যাভেলেবেল আছে, OnePlus 13R এর মতো অপশান রয়েছে। এই ফোনটার টার্গেট এরিয়া কিন্তু একদমই অন্য। আমরা HDR আল্ট্রা মোডে যখন BGMI খেলে দেখেছি না, বেশ কিছুটা ফ্রেম ড্রপ রয়েছে, পেছনের দিকটা একটু গরম হয়ে যাচ্ছিল। কিন্তু হ্যাঁ, নর্মাল ফ্রেম রেটে কিন্তু ভালোভাবেই খেলা যাচ্ছিল। তবে আবারও বলছি, এটা কোনো প্রফেশনাল গেমিং, বা আপনি যদি স্টুডেন্ট লাইফে খুবই গেমিং করতে ভালোবাসেন, হেভি পারফরমেন্স আপনার জন্য অনেক কটা অ্যাপ্লিকেশন পাশাপাশি সাইমালটেনিয়াসলি আপনি ইউজ করেন, তাহলে এই স্মার্টফোনের থেকে বেটার অপশন কিন্তু আপনার কাছে রয়েছে। তো এই ব্যাপারটাকে কিন্তু আপনাকে বুঝতে হবে। আর এখানে আউট অফ দ্য বক্স Android 15 রয়েছে, One UI 7 এর অপটিমাইজেশন রয়েছে, 6 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট দেওয়া হবে, এইগুলো ভালো দিক। নক সিকিউরিটি প্রপার সাপোর্ট রয়েছে, সিকিউর ফোল্ডারের সাপোর্ট রয়েছে। এটার সফটওয়্যার নিয়ে বেশি কথা বলছি না। স্যামসাং A36 যেটা 30-35 হাজারের আশেপাশে লঞ্চ হয়েছে, ওইটার রিভিউ যখন আমি করেছি, সফটওয়্যার নিয়ে কিন্তু আরও বেশি কথা বলেছি। আইভাটা
বাটনে লিঙ্ক দিলাম, একবার দেখে নেবেন। কিন্তু হ্যাঁ, একই রকম ফিচার পাওয়া গেলেও এই ফোনটার ফিচার কিন্তু কমতি রয়েছে এস সিরিজের থেকে। এস সিরিজে আমরা প্রপার ফ্ল্যাগশিপ লেভেলের এআই ফিচার পেয়েছি, বেশ কিছু ফিচার এখানে কমতি রয়েছে। গ্যালারিতে এআই ফিচার অনেকটা কম রয়েছে, আমরা এখানে জেনারেটিভ ফিল্ডের অপশন পাচ্ছি না। S25 আলট্রাতে আমি আবার সফটওয়্যার নিয়ে আলাদা একটা ভিডিও করেছিলাম One UI 7-এ, ওই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। আর A36 সফটওয়্যারের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আপনি ওই দুটো ভিডিও দেখে নেবেন, আর কোনো ভিডিও আপনার দেখার দরকার পড়বে। ব্যাটারি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 45 ওয়াটের চার্জার, আর 5000 মিলিঅ্যাম্পিয়ারের যে ব্যাটারিটা সেটা 1 দিন থেকে 1.5 দিনে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে, কোনো রকম ওভার ব্যাটারি ড্রেনের ইস্যু নেই। আর 45 ওয়াটের চার্জার দিয়ে মোটামুটি 1 ঘন্টা 20-25 মিনিটের আশেপাশে লাগছে ফুল চার্জ হতে। কিন্তু হ্যাঁ, আজকের দিনে 6000, 6500, 7000 কমন হয়ে যাচ্ছে, তো ব্যাপারটা ভাবনা চিন্তা করার দরকার ছিল। কিন্তু হ্যাঁ, এই ফোনটার সব থেকে আকর্ষণীয় পয়েন্ট হচ্ছে এই ফোনটার ক্যামেরা। এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার, আর 12 মেগাপিক্সেলেরই একটা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরা পারফরমেন্স সত্যি আউটস্ট্যান্ডিং, সেটা ডাইরেক্ট সানলাইট হোক, লো লাইট হোক, ক্যামেরা যথেষ্ট ভালোভাবে পারফর্ম করছে। আর এখানে আমরা কোনো রকম টেলিফটো সেন্সার পাচ্ছি না, এটা মানছি, এটা উইক পয়েন্ট। কিন্তু হ্যাঁ, এখানে 2x পোর্ট্রেট মোডে আপনি ছবি তুলতে পারেন, কিন্তু 2x পোর্ট্রেট মোডে বেশিরভাগ ক্ষেত্রে ভালো ছবি তুলছিল, কালার অ্যালগরিদম, এক্সপোজার যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছিল। 2x এর ক্ষেত্রে কিছু কিছু সময় হয়তো ডেপথ মোডটা ঠিকঠাক ক্রিয়েট করতে পারছিল না, S2S ডিরেকশনটা একটু মিসম্যাচ করে ফেলছিল। ওভারঅল ক্যামেরা যথেষ্ট ভালো পারফর্ম করেছে। তো ওভারঅল ক্যামেরা কিন্তু এই প্রাইস পয়েন্টে অনেকটাই বেটার কাজ করেছে। অলরেডি আমরা যে ছবিগুলো তুলেছি সেগুলো আপনাদের সামনে দিয়ে দিলাম, আপনারা মোটামুটি একবার দেখলেই বুঝতে পারবেন। ক্যামেরা নিয়ে সত্যিই আমি সন্তুষ্ট। তবে হ্যাঁ, এই প্রাইস রেঞ্জে ভালো ক্যামেরা বলতে ভিভো V50 কিছুদিন আগে লঞ্চ হয়েছে, তো আমরা ভাবছি এই দুটো ফোনের একটা কম্পারিজন ভিডিও করব। আপনারা দেখতে চান, যদি চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন বস, নাহলে এই ধরনের ভিডিওগুলো মিস হয়ে যাবে। বাংলা ভাষায় এই ধরনের ভিডিও কেউ করবে না। যাই হোক, এরপরে যদি আমরা সেলফি ক্যামেরার কথা বলি, সেলফি ক্যামেরাও যথেষ্ট ভালো। আর সেলফি ক্যামেরা আমার স্যামসাংয়ের সত্যিই পছন্দ হয়। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন, তাও এই সেলফি ক্যামেরা দিয়ে কাজ চালিয়ে দিতে পারবেন। এখানে 4K 60 FPS আপনি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন, OIS এর সাপোর্ট রয়েছে। আর এখানে 4K 30 FPS সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করা যাচ্ছে। আমি বেশ কিছু ভিডিও ফুটেজ ক্যাপচার করেছি, যথেষ্ট স্টেবল পারফরমেন্স কিন্তু ক্যামেরার ক্ষেত্রে প্রোভাইড করেছে। এই হচ্ছে আমাদের ওভারঅল স্যামসাং গ্যালাক্সি A56। এখন কথা হচ্ছে এই ফোনটাকে আদৌ কেনা ঠিক আছে? প্রথমেই বলি, আপনি ধরুন একজন মডারেট ইউজার, ভালো ক্যামেরা চাইছেন, একটা প্রিমিয়াম দেখতে ফোন চাইছেন, তাহলে এই ফোনটা নিয়ে ভাবনা চিন্তা করার কিছু নেই, কিনে নিতে পারেন, তবু একটু দাম বেশি। কিন্তু এই প্রাইস পয়েন্টের আশেপাশে স্যামসাংয়ের S24 এখন অ্যাভেলেবেল, বা S24 ফ্যান এডিশন ফোনগুলো অ্যাভেলেবেল, পুরোনো দিনের S23 অ্যাভেলেবেল। পুরোনো দিনের ফোনে যদি আপনার কোনো রকম অসুবিধা না হয়, এস সিরিজের ফোনে কিন্তু সেখানে এআই ফিচার অনেক বেশি থাকে, গ্যালারিতে জেনারেটিভ এআই ফিচার রয়েছে। তো ওইগুলোর ফেসিলিটি বা ওইগুলোর এক্সপিরিয়েন্স নিতে চাইলে আমার মনে হয় S24 ফ্যান এডিশন বেটার অপশান। প্রসেসরটাও এর থেকে বেটার ক্যাপাবল। তো ওভারঅল ওটাই কিন্তু আপডেট কম পাওয়া যাবে, এটাই আপডেট বেশি পাওয়া যাবে, এইটুকুই ডিফারেন্স। ওটাই আবার ওয়্যারলেস চার্জিং ফার্জিং রয়েছে, এটাই ওয়্যারলেস চার্জিং নেই। তো এই হচ্ছে মোদ্দা কথা। আর পারফরমেন্স সেন্টিভ স্মার্টফোন হিসেবে আপনি OnePlus 13R রয়েছে, কম দামে আরও অপশান রয়েছে, iQ12 অপশন রয়েছে। এই একটা মধ্যবর্তী জায়গায় স্ট্যান্ড করছে A56। আপনাদের ফিডব্যাক কি? আমি তো এত কথা বললাম, আপনারাও কিছু কমেন্ট বক্সে বলে যান, ফিডব্যাক শেয়ার করে। যদি কেউ ইউজ করেন ফোনটা, তার ইউজার এক্সপিরিয়েন্সও আপনি শেয়ার করতে পারেন, যাতে অন্যেরও সুবিধা হয়ে যাবে। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঘন্টি বাজিয়ে রেখে যাবেন, V50-র সাথে কম্পারিজন দেখতে হবে। সকলে ভালো থাকবেন, দেখাবে আগামী পর্বে।